অফলাইন না অনলাইন শপিং এ আপনি মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন? অফলাইন। আচ্ছা আচ্ছা। অনলাইন আমি খুব কয়েকবার ধরা খেতে মনে হয়েছে যে একটা কাজের লোকও আমি বিদায় করে দেইনি। মানে আমি হচ্ছে এরকম টাইপের একটা মানুষ, মানে আমি বলি যে আমাকে একটু কেমন আত্মসম্মান নিয়ে অনেকে কথা বলে না, যে আত্মসম্মান বোধ থাকতে হবে। আমার মনে হয় আসলে কোনো আত্মসম্মান বোধ বলছিলেন ভাইরাল হওয়ার জন্য মানুষ যেগুলো করে, তো তাদেরকে নিয়ে আমরা দেখি যে বিভিন্ন মানুষজন ইন্টারভিউতে ডাকে বা তাদেরকে আসলে এটা তো প্রমোট করা। এই আপনি কি এই প্রমোট করার পক্ষে? আমিও নরমালি খুবই ট্রাই করি যে পজিটিভ ভাইব ছড়ানোর। নেগেটিভ আসলে নেগেটিভ তো আমাদের চারপাশে প্রচুর নেগেটিভ, সেগুলো থেকে যদি নিজেকে দূরে রাখতে পারি সেই চেষ্টাটা করি, যে কারণে নিজের ভেতর থেকে নেগেটিভিটি ছড়াতে চাই না কখনো। যে দীপা খন্দকার আমাকে 3টা প্রশ্ন করবে, এনিথিং, সহজ প্রশ্ন করলে ভালো, আমি জবাব দেব যে কোনো কিছু বলেন। আচ্ছা, প্রথম প্রশ্ন, আপনি কি মানে এই জিনিসটা অ্যাকসেপ্ট করেন যে যত নেগেটিভিটি আমাদের দেশে হচ্ছে মিডিয়াতে, যেমন আছে ওই যে আপনি আমাকে বলছিলেন ভাইরাল হওয়ার জন্য মানুষ যেগুলো করে, তো তাদেরকে নিয়ে আমরা দেখি যে বিভিন্ন মানুষজন ইন্টারভিউতে ডাকে বা তাদেরকে আসলে এটা তো প্রমোট করা। এই আপনি কি এই প্রমোট করার পক্ষে? না, আমার কাজ যদি দেখে থাকেন তাহলে আপনি এটা অবশ্যই বলতে পারতেন না, কারণ আমি এটা টোটালি অ্যাভয়েড করি এবং ডিসএগ্রি করি। শুধু আমার শোতে না, আমার কোনো রকম হেডলাইন বলেন, কোনো রকম কথা বলেন, আমি আনি 1-2টা প্রশ্নে, যাতে আপনার মনস্তত্ত্ব, যে আপনি বিরক্ত বা বিব্রত বললে আপনার ফ্যান ফলোয়াররা বললো আচ্ছা দীপা বিব্রত, আমিও ওকে অ্যাভয়েড করলাম, এই ক্যাম্পেইনটা করতে চাই। সো আমি একেবারে এড়িয়ে চলা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আপনার আরেকটা সত্তা, যেটা আপনার পার্সোনাল সত্তা, আপনি খুব ভালো একজন বাবা আমি জানি, এবং আপনি আপনার ছেলেকে যথেষ্ট সময় দেন, এবং গান আপনার জীবনের একটা পার্ট, আপনার স্ত্রী গানের সাথে আছেন, সব কিছু মিলায়ে এই যে একটা ফ্যামিলি ম্যান আপনি, মানে আপনার কাছে কি মনে হয় যে এই লাইফের গুরুত্বটা, মানে আমরা অনেক সময় ধরেন আমাদের কিছু শিল্পী আছে যাদের ফ্যামিলি লাইফটা দেখা যায় যে খুব আদর্শ না বা খুব ভালো কিছু না, কিন্তু শিল্পী হিসেবে সে বিশাল কিছু। কোনটাকে আপনি সাপোর্ট করেন? সাপোর্টের চাইতে বড় কথা, আমার অনেক একাকিত্বের গল্প শুনতে হয়। আমার খুব পরিচিত পছন্দের সিনিয়র জুনিয়র অভিনয় শিল্পী বা আর্টিস্ট রয়েছে, তাদের যে লোনলিনেস দেখি, এটা ভয়ঙ্কর লাগে আমার কাছে। মানে হয়তো ও এখনো একটা ভালো পজিশনে আছে, কিন্তু ও তখন মানে ওই লোকটা হয় না যে আমি সবকিছু ছেড়ে ছুড়ে আমি ওরকম একটা বড় শিল্পী হয়ে যাই। একটা হ্যাপিনেসটা খুব জরুরি। মানে এই যে বাচ্চার সাথে চলাফেরা, বউয়ের সাথে ঝগড়াঝাটি করা, বা কোথাও যাওয়ার জন্য প্ল্যান, 3 মাস পরে আমি ওই জায়গায় যাব, এটার জন্য একটু গোছানো, টাকা পয়সা গোছানো, প্ল্যান করা, এইটার যে আনন্দ, এটা আসলে যার যার জীবন তার বলা হয়, কিন্তু আসলে তো জীবনের সাইকেল তো এভাবেই তৈরি করেছে ঈশ্বর, আল্লাহ, তাই না? তো এটার সাথে যখনই কাটেল ডাউন করতে হয় তখন সে বিচ্যুতই হয়ে যায়। তখন একটা পর্যায়ে নিঃসঙ্গই, আমি নিঃসঙ্গতা দেখি অনেকের, তখন ভাবি যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনার ধরেন জার্নালিস্ট হিসেবে আপনাকে তো আমি ফার্স্ট চিনি, একদম মানে পত্রিকার মাধ্যমে বিভিন্ন নিউজ করা, এবং সেই সময় নর্মালি জার্নালিস্টদের এক ধরনের একটা ব্যাপার থাকে যে ওর কথার ভেতর থেকে একটা নেগেটিভ বিষয় আমি বের করে আনবো, এরকম অনেকের ক্ষেত্রেই থাকে, যে যেটা নিয়ে সবাই মাতামাতি করবে, ওইটা একটা হেডলাইন হয়ে যাবে, তখন আমি মানে আমার ইন্টারভিউ এটা একটা বিশাল ব্যাপার হয়ে যাবে। এই ব্যাপারটা কি কাজ করে কখনো? এই ব্যাপারটা প্রথম দিকে কাজ করতো, আমি কন্টেন্ট নিয়ে কাজ করি ধরেন 8 বছর, তো ডিজিটাল কন্টেন্টে যেটা হয়, যেটা আমি এটা লেসন মানে এটা ডিজিটাল কন্টেন্ট আসার আগে থেকে আমি বলছি, যে যখন আপনি পত্রিকায় লিখতেন, আগে ডিজিটাল কন্টেন্ট হয়তো এখন মানুষের সামনে আসছে, পত্রিকায় হলেও তখন আসলে ছড়াতো না বা একটা ডকুমেন্টেশন থাকতো, কিন্তু যেটা আপনার সাথে নেগেটিভ কন্টেন্ট যখন ছড়াবো, ওই খবরটা আসলে মূলত 1 সপ্তাহ 1 মাস ঘুরবে।
আমি কোভিড টাইমে আপনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আপনার একটা স্ট্রাগলের গল্প আমার ওইটা মানুষ দেখেছে কিন্তু 1-2 বছর মানে প্রায় এক বছর পরে দেখা শুরু করেছে এবং ওটার অনেক ভিউজ। তো এই যে এটা কিন্তু আপনি তখনকার কি ঝগড়া হয়েছে আপনার সাথে ওইটা যদি আসতো ওই খবরটা মারা যেত, ওই খবরটা নিয়ে আর চর্চা হতো না। তো নেগেটিভ চর্চা যারা করে তারা ওই 5-7 দিনের গল্প মানে শর্টকাটে ইয়ে করার জন্য, কিন্তু যেমন আজকে কথা বলছি আপনার থটসগুলো এগুলো কিন্তু আপনার নিজস্ব দর্শন। এটা আপনি 20 বছর পরে আপনি মানুষটা যদি মানে মাথাটা তাওলায় না যায় তাহলে এই গল্পগুলোই থাকবে, তো একটা আর্কাইভ আপনার লাইফের। তো রাত আড্ডা আমরা করার চেষ্টাই করি একটা আর্কাইভাল ভ্যালু তৈরি করার জন্য। এটা যদি বলা হয় যে গতকালকে আপনি ওর সাথে ঝগড়া করলেন ওটা কি বলেন, তো ওটা তো 1 সপ্তাহ পরে আর শুনবে না মানুষ। আমি ওই ফিলোসফিতে বিশ্বাস করি, করার চেষ্টা করি। আমার 3টা প্রশ্ন শেষ। থ্যাংক ইউ। তো আমিও নরমালি খুবই ট্রাই করি যে পজিটিভ ভাইব ছড়ানোর, খুব জরুরি। নেগেটিভ আসলে নেগেটিভ তো আমাদের চারপাশে প্রচুর নেগেটিভ, সেগুলো থেকে যদি নিজেকে দূরে রাখতে পারি সেই চেষ্টাটা করি, যে কারণে নিজের ভেতর থেকে নেগেটিভিটি ছড়াতে চাই না কখনো। রাইট। ঝটপট কিছু প্রশ্ন আমরা রাখি, সেটা হচ্ছে গুগল সার্চে আপনি যেটা আসে যে আপনার প্রেম কয়টা জীবনে? প্রেম কয়টা? 2টা। আপনি আপনার ফিল্মি নাম কি আর সার্টিফিকেট নাম কি আলাদা? আলাদা। আচ্ছা, সেটা কি বলতে চান? মানে কেন সেটা আলাদা সেটা জানতে চাচ্ছেন? প্লিজ দুটোই শোনান। আচ্ছা, সেটা হচ্ছে আমার পুরো নাম হচ্ছে শাহিন সুলতানা দীপা। আচ্ছা। আমার বাবার নাম খন্দকার সুলতান উদ্দিন, তো বাবার নামের সাথে মিলিয়ে বাবা রেখেছে শাহিন সুলতানা, ডাকনাম দীপা। আগে তো আমাদের এভাবেই 3টা নাম দেয়া হতো। তো মিডিয়াতে যখন প্রথম বিটিভিতে কাজের জন্য যাই তখন বলছিল যে এরকম এত বড় নাম তো আসলে মানুষ মনে রাখবে না, বা মানে কি বলে ডাকবে, ডাকার একটা ব্যাপার কাজ করে। আবার শুধু দীপা নামটাও না বেশি খেলো হয়ে যায়। তো তখন বলছিল যে তুমি তোমার বাবার নাম থেকে মানে এরকম আলোচনা আর কি, যে বাবার নাম থেকে খন্দকার আছে, তো তোমরা তো মেয়েরা নর্মালি দেখা যায় ওইভাবে লাগায় না টাইটেল। তো তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আমি বললাম যে খন্দকারটা তাহলে লাগানো যায়, দীপা খন্দকার, আমি বাবার নাম থেকে খন্দকার নিয়ে আমি আমার দীপা খন্দকার আমি দিতে পারি। হ্যাঁ, আমি ঠিক করলাম। তারপরে তো তার মানে পাসপোর্টে আপনার ওটা আছে আর এটা আপনার অফিশিয়াল পাসপোর্ট, সার্টিফিকেট, ভোটার আইডি সব জায়গায় শাহিন সুলতানা দীপা, কিন্তু এটা হচ্ছে আমার মিডিয়া জীবনে কতটুকু কনফিউজ ক্যারেক্টার, মানে হঠাৎ করে কনফিউজ এমন কি নাকি খুবই আত্মবিশ্বাস? খুব বেশি কনফিউজড না। আচ্ছা আচ্ছা। দীপা খন্দকারের বাবার নাম উনি কি করতেন? খন্দকার সুলতান উদ্দিন। আমার বাবা মানে যতদিন ছিলেন ততদিন আমি তাকে 2টা প্রফেশনে দেখেছি। একটা হচ্ছে উনি অঙ্কের টিচার ছিলেন, খুব ভালো, সে ম্যাথ পারতেন, এবং আমার খুব ছোটবেলার মেমোরি আছে যে যে কেউ এসে একটা খাতা একটা অঙ্ক করতে ওনাকে দিয়ে দিতেন, যে এটা একটু করে দেন, এটা একটু করে দেন, মানে গল্প করছে হয়তো উনি একজন একটা অঙ্ক করতে দিয়ে দিলেন, এরকম। সে অঙ্কের টিচার ছিলেন একটা সময়। তারপরে লাস্টের দিকে সেটা আমি তাকে দেখেছি, সে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ছিলেন। আচ্ছা, অফলাইন না অনলাইন শপিং এ আপনি মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন? অফলাইন। আচ্ছা আচ্ছা। অনলাইন আমি খুব কয়েকবার ধরা খেতে মনে হয়েছে যে না, নিজে বললেন নিজে আবার কাঁচা বাজারেও যান। সো হেটার্সদের বেসিক্যালি আপনি কিভাবে গ্রুমিং করেন, নাকি অ্যাভয়েড করেন, ব্লক করে দেন? না, ব্লক করি না, কারণ আমার কাছে যেটা মনে হয় কি যে দেখতে ইচ্ছা করলে দেখবে, আর যদি তাকে আমাকে দেখতে না ইচ্ছা করে সে আমাকে ব্লক করুক। মানে আমি আসলে আমার লাইফে আমি কারোর সাথে চিট করি নাই, বা ধরেন আমি একটা কাজের লোকও আমি বিদায় করে দেইনি। মানে আমি হচ্ছে এরকম টাইপের একটা মানুষ, মানে আমি বলি যে আমাকে একটু কেমন আত্মসম্মান নিয়ে অনেকে কথা বলে না, যে আত্মসম্মান বোধ থাকতে হবে। আমার মনে হয় আসলে কোনো আত্মসম্মান বোধ নাই, কারণ হচ্ছে আমাকে যতক্ষণ না ছেড়ে যায় আমি ততক্ষণে আসলে ছেড়ে যাই না। সো হেটার্স বলতে হেটার্সই আমাকে ছেড়ে যাবে, আমি তো আর হেটার্সকে ছেড়ে যাওয়ার কিছু নাই। সহ্য ক্ষমতা প্রচুর। কেউ কাউকে ইনবক্সে শুভেচ্ছা দিলে খুশি হন, নাকি ওভার ফোন বা মানে আমি দিতে পছন্দ করি, আমাকে দিলে গোপনে
তোকে সুন্দর লাগলো বা তোকে এই কাজটা দারুণ লেগেছে, ওপেনলি বলছে না, হিপোক্রেট কিছু যে কোনো ভাবে বললেই খুশি হই, ভালো লাগে। হ্যাঁ, যে কোনো ভাবে, সেটা ফোন করে বলুক বা ইনবক্সে দিক বা ফেসবুক, যেখানে বলুক। সোশ্যাল মিডিয়া কতক্ষণ সময় দেয় দীপা খন্দকার? ফ্রি থাকলে অনেক সময় দেওয়া হয়, লাইক জ্যামে পড়লে সারাক্ষণই মোবাইলের দিকে তাকিয়ে থাকি, শুটিং এ নিয়ে বসিয়ে রেখেছে মনে করেন, আমার কাজ করছে না, তো কি করার আছে, আর সারাক্ষণ মোবাইল টিপছি।